হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওটা করছি কলকাতা থেকে ইন্দোনেশিয়ার বালি যাওয়ার কিছু ট্রাভেল গাইড আর টিপস হিসাবে। আপনি যদি বালি যাওয়ার জন্য প্ল্যান করে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ আপনি তাহলে অনেক হেল্প পাবেন বলে আমি অন্তত মনে করি। আর আর এই গোটা ভিডিওটাতে আমি কিভাবে যাবেন, ফ্লাইট, ভিসা, আরও বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব। গোটা ভিডিওটি দেখলে আপনি আপনার ট্যুর প্ল্যান সাজাতেও আপনার খুব সুবিধা হবে, আর এই ভিডিওটা আপনার ক্ষেত্রে অবশ্যই ভীষণ হেল্পফুল হবে। আর এই বালি, এই ইন্দোনেশিয়ার এই আইল্যান্ডটি, হিন্দু অধ্যুষিত আইল্যান্ডটি বাঙালিদের কাছে ব্যাংককের ঠিক পরেই সেকেন্ড পপুলার হলিডে ডেস্টিনেশন হয়ে গেছে। আর পরিসংখ্যান বলছে যে প্রায় প্রতি বছর 1 লাখের ওপর ইন্ডিয়ান মানে ভারতীয়রা ওখানে ঘুরতে যায়। এত মানে প্রাকৃতিক প্রাচুর্য এত বেশি, আপনি গেলে সেটা বুঝতে পারবেন। আপনি নিশ্চয়ই যখন প্ল্যান করেছেন বালিতে যাবেন তাহলে নিশ্চয়ই কিছু রিসার্চ করেছেন। যাও, পুরো ভিডিওটি আপনি দেখুন। এক জায়গাতেই মানে এই টোটাল এক জায়গাতেই আপনি আপনার সমস্ত গাইডলাইন আপনি পেয়ে যাবেন। আমি সম্পূর্ণ সমস্ত পয়েন্টই ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। আর অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর অন্যদেরও জানতে সাহায্য করুন। ফ্লাইট কলকাতা থেকে বালির যে এয়ারপোর্টটার নাম হচ্ছে ডেনপাসারে আপনি নামবেন। কলকাতা থেকে এই ডেনপাসার যাওয়ার এখন ফ্রিকোয়েন্ট ফ্লাইট রয়েছে। আর মানে এখান থেকে ডাইরেক্ট কোনো ফ্লাইট যায় না, আপনাকে কুয়ালালামপুরে নামতে হবে। কুয়ালালামপুর থেকে আরেকটা কিংবা সেই ফ্লাইটটাই আপনাকে ডেনপাসারে নিয়ে যাবে। আপনি যখন টিকিট কাটবেন না, অবশ্যই আপনাকে দুটো আলাদা আলাদা টিকিট কাটতে হবে না, একটা টিকিটই আপনি কাটবেন। যদি আলাদা আলাদা ফ্লাইট হয় ওই টিকিটের মধ্যেই থাকবে। আর যদি একটা ফ্লাইট হয় তাহলে তো মিটেই গেল সমস্যা। কলকাতা থেকে এই বালি মানে ডেনপাসার যাওয়ার ফ্লাইট ফেয়ার মোটামুটি 14,000 15,000 মতো হয় পার হেড। কিন্তু যদি আপনি আগে থেকে টিকিট কাটেন, অনেক আগে থেকে টিকিট কাটেন, আর অবশ্যই বলে দেবো সপ্তাহের কিছু দিন আছে যে দিনগুলোতে নির্দিষ্ট নেই, এক একটা সপ্তাহে এক এক রকম, ওই ফ্লাইট ফেয়ারটা 8-9 হাজারে নেমে আসে। আমি যেমন 4 মাস আগে টিকিট কেটেছিলাম, তাও আমার 7,500 থেকে 8,000 মধ্যে পার হেড হয়ে গেছিলো। যাই হোক, আপনি 6-7 মাস আগে প্ল্যান করুন আর টিকিটটা তখনই কেটে রাখুন। রিটার্ন টিকিট একসাথে কাটবেন, মানে হচ্ছে রাউন্ড ট্রিপের টিকিটটা কাটবেন। আপনার তাহলে 9,000 9,500-এর মধ্যে পার হেড হয়ে যাবে। আর এখান থেকে আপনাকে আপনার কুয়ালালামপুর যেতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। ওখানে 3-4 ঘন্টা আপনাকে বসতে হতে পারে। আবার নেক্সট ফ্লাইট ধরে আপনাকে ওখান থেকে যেতে হবে ডেনপাসার। সেই কুয়ালালামপুর টু ডেনপাসার যেতে আপনার ম্যাক্সিমাম সময় লাগতে পারে 3 ঘন্টা, মানে 8 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাচ্ছেন। আর কলকাতা থেকে মোটামুটি প্রত্যেকটা ফ্লাইটে জার্নি স্টার্ট হচ্ছে রাতের বেলা, মানে ধরুন 12:30, 12:50, 1টা এরকম সময়। আর অবশ্যই সেই মতো আপনার এয়ারপোর্টে ব্যাপারগুলো আপনি মিটিয়ে নেবেন। আর ফ্লাইট ফেয়ার ম্যাক্সিমাম ফ্লাইট আছে হচ্ছে গিয়ে আপনার এয়ার এশিয়ার ফ্লাইট। আর যেহেতু কুয়ালালামপুরে আপনি নামছেন, কিন্তু কুয়ালালামপুরে যদি আপনার স্টে টাইমটা অনেক বেশি হয়, 5-6 ঘন্টার বেশি হয়, তাহলে আপনি কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে বেরোনোর চেষ্টা করবেন, মানে বেরোনোর কথা ভাববেন। আর যদি 3 ঘন্টা মতো আপনাকে স্টে করতে হয় তাহলে অবশ্যই বেরোবেন না। আর কুয়ালালামপুর থেকে যদি বেরোতে হয় আপনাকে কিছু দেখার জন্য কুয়ালালামপুরের, তাহলে অবশ্যই আপনাকে ট্রানজিট ভিসা নিতে হবে। এটা কিন্তু ভুলবেন না। মানে কুয়ালালামপুরের কাছ থেকে আপনাকে, মানে মালয়েশিয়ার গভর্নমেন্টের কাছ থেকে আপনাকে এই কুয়ালালামপুরে ঘোরার জন্য ট্রানজিট ভিসা নিতে হতে পারে। যদি আপনি কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে বেরিয়ে কুয়ালালামপুরটাকে দেখে আবার কুয়ালালামপুরে মানে এয়ারপোর্টে ব্যাক করতে চান, তাহলে আমি সাজেস্ট করব যে আপনি এয়ারপোর্টে বসুন, বেরোনোর কোনো মানে হয় না। ওখানে আপনি খেয়ে নিন। কুয়ালালামপুর এয়ারপোর্টটা বিশাল বড়, অনেক কিছু দেখার আছে। দেখার মানে সবই শপিং করার জিনিস। তবুও মোটামুটি দেখে আপনি সময়টা দেখবেন ইজিলি কেটে যাচ্ছে। যদি একসাথে অনেকজন যান তাহলে তো গল্প করেই কেটে যাবে। না, ইন্দোনেশিয়া যেতে আমাদের কোনো ভিসা লাগবে না। ইন্ডিয়ান সিটিজেন আরও 140খানা মতো দেশের অধিবাসীদের ইন্দোনেশিয়া যেতে কোনো ভিসা লাগে না। মানে এটা আমাদের জন্য ভিসা ফ্রি কান্ট্রি। ফ্রি ভিসা নয়, ভিসা ফ্রি কান্ট্রি, মানে ভিসার হেডেকটা আপনারা রইল না। আপনি জাস্ট এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন ফর্মটা দেবেন, ইমিগ্রেশন ডেস্কে যাবেন, পাসপোর্ট দেখাবেন, আপনার ইমিগ্রেশন হয়ে যাবে। শুধু এয়ারপোর্ট থেকে বেরোনোর আগে আরেকটা ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম।
মানে ডিক্লারেশন কি করবেন, আপনার সাথে কে কে রয়েছে, মানে ফ্যামিলি কে কজন রয়েছে, আপনার সঙ্গে কত কারেন্সি থাকতে পারে মোটামুটি একটা দেবেন, আর কী কী কতদিনের জন্য থাকবেন এইসব ডিটেলস। এটা অত সিরিয়াসলি না নিলেও চলবে, জাস্ট বেরোনোর আগে জমা দিয়ে আপনি চলে আসবেন, অবশ্যই সেটা ইমিগ্রেশন হয়ে যাওয়ার পর, ইমিগ্রেশন ডেস্কে আসার আগে। সুতরাং ইন্দোনেশিয়া যেতে গেলে মানে আমাদের বাঙালিরা, আমরা ভারতীয়, আমাদের ইন্দোনেশিয়া যাওয়ার জন্য ভিসা নিয়ে কোনো আপনাকে রিসার্চ করলেও চলবে না, ভিসার জন্য অতিরিক্ত খরচও আর নেই, কারণ ভিসা আমাদের লাগবেই না। এখন আসছি কারেন্সি রেটের ব্যাপারটায়। ইন্দোনেশিয়ার কারেন্সিকে বলা হয় ইন্দোনেশিয়ান রুপিহা, আর আমাদের ইন্ডিয়ান কারেন্সি থেকে অনেক দাম কম, অনেক সস্তা। এই জায়গাটা কিন্তু আমরা একটা ভুল করি। এখন কারেন্ট ডেটে 1 টাকা মানে 1 INR ইন্ডিয়ান রুপিস ইজ ইকুয়াল টু 206 পয়েন্ট সামথিং ইন্দোনেশিয়ান রুপিয়া। মানে আপনি ভাবছেন যে আপনি যদি 1 টাকা দেন তাহলে আপনি 206 ইন্দোনেশিয়ান রুপিয়া পাবেন। না না, এটাই আমাদের এখানে ভুল হয়, যে আমরা ভাবি বাহ 206 টাকা, এত টাকা, তা ওখানে নিশ্চয়ই জিনিসপত্রগুলো সস্তা। না, শুধু কারেন্সির ভ্যালু ওখানে কম, কিন্তু জিনিসপত্র কোনো কিছুই সস্তা না, আবার কোনো কিছুরও দাম বেশি নয়। এখানে ধরুন আপনার কোনো জিনিসের দাম যদি 10 টাকা হয়, তাহলে ওখানে ওই 10 টাকার ইকুইভ্যালেন্টই হবে, শুধু আপনাকে দিতে হবে 2000 সামথিং ইন্দোনেশিয়ান রুপিয়া। কিন্তু আপনি ভাববেন না যে কারেন্সি রেট ওখানে এত কম, সেই জন্য আপনাকে ওখানে জিনিসপত্র সব সস্তা। আপনাকে কিন্তু রিসার্চ করে যেতে হবে, যে আপনাকে সবসময় হিসাব করতে হবে ওখানে যারা দামটা বলছে তার সাথে সাথে ওখানে তো দেখবেন আপনি যখন কারেন্সি এক্সচেঞ্জ করবেন তখন দেখতে পাবেন যে লাখ লাখ টাকার নোট পাবেন আপনি, কিন্তু সাথে সাথে মানে ওদের 1 লাখ টাকা মানে 1 লাখ ইন্দোনেশিয়ান রুপিয়া মানে আমাদের প্রায় 500 টাকা। সুতরাং এটা মাথার মধ্যে আপনি রেখে দেবেন, যেহেতু 1 ইন্ডিয়ান রুপি ইজ ইকুয়াল টু 206 ইন্দোনেশিয়ান রুপিয়া, তার মানে ওখানে সস্তায় কোনো কিছু আপনি পাবেন না। এখানের যা দাম হতে পারে ওই জিনিসটা মোটামুটি সেরকমই ওখানে দাম পাবেন। সুতরাং আপনি সবসময় মাথার মধ্যে কিংবা মোবাইলে একখানা কারেন্সি কনভার্টার রেখে দেবেন, যাতে আপনার হিসাব করতে খুব সুবিধা হয়। কারেন্সি এক্সচেঞ্জ মানে কিভাবে আপনি কারেন্সি এক্সচেঞ্জ করবেন। ইন্ডিয়ান রুপি টু ইন্দোনেশিয়ান মানে আইডিআরে কারেন্সি এক্সচেঞ্জ কিন্তু কলকাতায় সব জায়গায় আপনি পাবেন না, একটা দুটো ব্যাংকে আপনি পাবেন ইন্ডিয়ান রুপিস টু আইডিআরে আপনি কনভার্ট করার জন্য, কিন্তু রেটগুলো আপনি ঠিক মন মতো পাবেন না। তাই আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি ইউএসডি ক্যারি করুন, ইউএস ডলার ক্যারি করুন। মানে কলকাতা থেকে আপনার বাজেট অনুযায়ী ইন্ডিয়ান কারেন্সিকে ইউএসডিতে কনভার্ট করে ওই ইউএসডি নিয়ে আপনি ইন্দোনেশিয়ায় যান, ওখানে গিয়ে আপনি ইউএসডিটাকে আইডিআরে কনভার্ট করুন। কিন্তু মাথায় রাখবেন এয়ারপোর্ট থেকে আপনি কিন্তু কনভার্ট করবেন না। এয়ারপোর্টে সবসময় রেটটা অনেক বেশি, অনেক হাই, মানে বাইরে আপনি যা পাবেন ইউএসডি টু আইডিআর কনভার্ট করার জন্য এয়ারপোর্টে তার থেকে অনেক কম দামে আপনি পাবেন। সুতরাং আর অবশ্যই কনভার্টটা কিভাবে করবেন, আপনি যতটুকু দরকার ততটুকু হিসাব মতো আগামী 3-4 দিনের জন্য কিংবা টোটাল 7-8 দিনের জন্য আপনার যতটুকু খরচ হবে বলে মনে হয় হিসাব করে দেবেন কত আইডিয়ার খরচ হতে পারে আপনার, সেই অনুযায়ী আপনি ইউএসডিটা কনভার্ট করবেন। সব ইউএসডি আপনি একসাথে কনভার্ট করবেন না, কারণ মাথায় রাখবেন আপনি যদি সমস্ত ইউএসডি আইডিআরে কনভার্ট করেন, আবার সেই আইডিআরটাকে আপনাকে ইউএসডি কনভার্ট করতে হবে, সেখানে আপনার কিছুটা লস হবে। আবার সেই ইউএসডিটাকে কলকাতায় এসে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করতে হবে, সেখানেও কিছুটা লস হবে। সুতরাং আপনি দুবার অত কনভার্ট করার দরকার নেই, আপনি হিসাব মতো একটু একটু করে ইউএসডি কনভার্ট করুন। আর কারেন্সি এক্সচেঞ্জ কোথায় করবেন বললাম, এয়ারপোর্টে করবেন না, ইউএসডি ক্যারি করুন। আপনি এয়ারপোর্ট থেকে কুটা অঞ্চলে থাকবেন নিশ্চয়ই, ওই কুটা অঞ্চলে কুটা টাউনেই আপনি বাজারে প্রচুর ছোটো ছোটো কারেন্সি এক্সচেঞ্জ সেন্টার পেয়ে যান। অবশ্যই আপনি প্রত্যেকটা সেন্টারে একবার করে খোঁজ নেবেন, কারণ কোনো সেন্টারে এক দাম আপনি পাবেন না। কোথাও হয়তো ইউএসডির দাম 13,800 দিতে পারে, কোথাও 13,400 দিতে পারে, কোথাও 13,300 দিতে পারে। আপনি দেখবেন কোথায় বেস্ট রেট দিচ্ছে। কিন্তু এই জায়গাটায় আমি আপনাকে একটা জিনিস বলে রাখি, যদি দেখছেন কোথাও কোনো কারেন্সি এক্সচেঞ্জ সেন্টার অতিরিক্ত দাম দিচ্ছে আপনাকে, ধরুন আপনি বিভিন্ন জায়গায় দেখছেন কোথাও 13,100, কোথাও 13,200, কোথাও 13,300, কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গা আপনাকে 13,900 দিচ্ছে কিংবা ধরুন 14,000 দিচ্ছে, তাহলে ওইদিকে পা বাড়াবেন না, কারণ এটা ধরেই নেবেন ওখানে কোনো স্ক্যাম হবে। সুতরাং আপনি
এয়ারপোর্টে এই কোটাতে যদি কোনোটা আপনি 13,400 পান দাম, মানে 13,400 আইডিয়ার যদি আপনি পান 1 ইউএসডির দাম, তাহলে এয়ারপোর্টে ওটা অবশ্যই 13,000 পাবেন, মানে 300 আইডিয়ার কম, অনেকটাই কম। সুতরাং আপনি কোটাতে একটু মানে আপনি এয়ারপোর্ট থেকে হোটেলে যান, গিয়ে কিংবা হোটেল যাওয়ার পথেই আপনি গাড়ি দাঁড় করিয়ে বিভিন্ন কারেন্সি সেন্টারে গাড়ি দাঁড় করিয়ে আপনি রেটগুলো নিন, তারপরে আপনার হিসাব মতো কারেন্সি এক্সচেঞ্জ করুন। অন্তত 5-6টা ওই দোকান বলবো আমি, ওগুলো ছোটো আলাদা ছোটো কারেন্সি এক্সচেঞ্জ সেন্টারও রয়েছে, আবার কোনো দোকান, কাপড়ের দোকান, মুদিখানার দোকান, এর মধ্যেই কারেন্সি এক্সচেঞ্জ হয়। সুতরাং আপনি একটু করে দর নিন, রেট নিন, যেটা বেস্ট মনে হবে আপনি সেখান থেকেই কিছুটা কারেন্সি মানে ইউএসডি টু আইডিআরে কনভার্ট করুন। আর এই জায়গাটায় আমি আপনাকে বলে রাখি যে ওই আগে যেটা বললাম যে একসাথে সমস্ত ইউএসডি কনভার্ট করবেন, আর অবশ্যই একা যাবেন না কনভার্ট করতে, কারণ একটা অচেনা জায়গা, আপনি যখন দেবে আপনি গুনে নেবেন কত দিচ্ছে। আর এখান থেকে যখন আপনি ইন্ডিয়ান রুপিস ইউএসডিতে কনভার্ট করবেন, অবশ্যই বিল নিতে ভুলবেন না। যদিও ওখানে লাগবে না, কিন্তু বাই চান্স যদি এয়ারপোর্টে ইমিগ্রেশনে আপনার এই কারেন্সি মানে কিভাবে আপনি এটা ব্ল্যাক মানি নয় সেটা যদি বোঝাতে চান, তাহলে আপনাকে এই বিলটা দেখাতে হতে পারে। সুতরাং বিলটা রাখুন। আর ওখানে গিয়ে যখন আপনি কারেন্সি কনভার্ট করবেন, ওখানেও আপনি ওই দোকানগুলোতে আপনি বিল নিতে পারেন, ওরা একটা হাতে লেখা পর্চা দিয়ে দেবে যার কোনো ভ্যালু নেই, অবশ্য ওখানে না নিলেও চলবে। সুতরাং যেটা বললাম, আপনি এয়ারপোর্ট থেকে কারেন্সি কনভার্ট করবেন না, ওখানে ওই কুটা টাউনটা একটু এদিক ওদিক ঘুরে যেখানে বেস্ট রেট পাবেন সেখান থেকে আপনি কারেন্সিটা এক্সচেঞ্জ করবেন, মানে ইউএসডি টু আইডিআরে কনভার্ট করবেন। আর দেখবেন বেশি আইডিয়ার জন্য এই ঘোরার পরে পড়ে না থাকে আপনার কাছে, যেটা আপনাকে ইউএসডিতে আবার কনভার্ট করতে হবে। সুতরাং খরচ যতটা হবে সেই অনুযায়ী কারেন্সি এক্সচেঞ্জ আপনি করুন। আর হিসাবটা সবসময় আপনি সাথে রাখুন, যে কোনো কিছুর দাম বললে ওটা ইন্ডিয়ান রুপিসে কত হতে পারে। ইন্দোনেশিয়ার টাইম আমাদের ইন্ডিয়ান ঘড়ির থেকে এক্স্যাক্ট 2.5 ঘন্টা এগিয়ে রয়েছে। মানে ইন্দোনেশিয়ায় যদি 2টো বাজে, তাহলে আমাদের এখানে 11:30 বাজে। আপনি আপনার ঘড়িটা মোবাইলে ওখান থেকে তো আপনি সিম কিনবেন, লোকাল সিম, সুতরাং ওই সিমে আপনার লোকাল টাইম অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনার রিস্ট ওয়াচেও টাইমটা অ্যাডজাস্ট করে রাখবেন। অবশ্যই আরেকটা ঘড়ি রাখবেন, সেটা আপনারই সুবিধা হবে যে ইন্দোনেশিয়ায় যদি 3টে বাজে কিংবা 4টে বাজে কিংবা 1টা বাজে, তখন ইন্ডিয়ায় ঠিক কটা বাজে সেটা হিসাবটা আপনার মধ্যে রাখতে বেশ সুবিধা হবে। সুতরাং আপনি ইন্দোনেশিয়ায় পৌঁছেই আপনার ঘড়িটাকে 2.5 ঘন্টা এগিয়ে দিতে হবে। ডেনপাসার এয়ারপোর্টে মানে বালিতে পা রেখে আপনার কারেন্সি এক্সচেঞ্জের পরে আপনার যে প্রথম কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা সিম কার্ড কিনে নেওয়া। এখানেও বলে রাখবো যে সিম কার্ড অবশ্যই আপনি এয়ারপোর্ট থেকে নেবেন না, অনেক বেশি দাম দিতে হতে পারে। আমরা যখন গেছিলাম একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে সিম কার্ড কিনতে গেলেও আপনি দরদরি করতে পারেন। আমরা সিম কার্ড প্রত্যেকের জন্য একটা করে সিম কার্ড নিয়েছিলাম। একটা সিম কার্ড 4GB ডাটা ছিল 30 দিনের জন্য, যার দাম প্রথমে ওরা চেয়েছিল 700 টাকা একটা সিম কার্ডের জন্য। সেটা আমরা যেহেতু আমরা বলছিলাম 4খানা সিম কার্ড নেব, তারপরে দরাদরি করে সেই 700 টাকার থেকে একটা সিম কার্ডের দাম নেমে দাঁড়ালো 300 টাকা, মানে 1200 টাকায় আমি 4টে সিম পেয়ে গেলাম, 4GB ইচ সিম কার্ড। আর প্রথমে ওরা 700 টাকা চেয়েছিল, মানে 2800 টাকা দাম চাইতো। ভাবুন কি সিম কার্ডও কী পরিমাণে দরাদরি এখানে হয়। আর সিম আপনি যে ওখানে যে সিম কার্ডটা আপনি কিনবেন, সেখানে টক টাইমের আপনার কোনো দরকার নেই। আপনি আপনার যারা ঘুরতে গেছেন সেই ট্রাভেল পার্টনারদের সঙ্গে আপনি ইন্টারনেট টেলিফোনি অনেক অ্যাপ রয়েছে যোগাযোগ করার, সেই অ্যাপগুলো ইউজ করবেন। আর ওই ইন্টারনেট থাকলে আপনি ইন্ডিয়ায় আপনার ফ্যামিলি কিংবা ফ্রেন্ডের সাথে ওই ইন্টারনেট টেলিফোনি ইউজ করেই আপনি যোগাযোগ করতে পারবেন। আর অবশ্যই সিম কার্ডও কিন্তু আপনি বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখবেন কোথায় আপনাকে বেস্ট রেটটা দিচ্ছে, তারপরে অবশ্যই কতটা ডাটা দিচ্ছে এটাও আপনার হিসাবের মধ্যে রাখবেন, সেই অনুযায়ী আপনি সিম কার্ড কিনবেন। কুটা অঞ্চলটায় আপনি একটু এদিক ওদিক হাঁটলে দেখবেন প্রচুর সিম কার্ডের দোকান রয়েছে। একটা দোকানের থেকে আরেকটা দোকানের দামের হেরফের হবেই হবে, এটা আমি আপনাকে বলতে পারি। হোটেল, আপনি হোটেল কিভাবে বুক করবেন? দেখুন, কোন হোটেলে থাকবেন, কিভাবে আপনার লাক্সারিয়াসলি থাকবেন না ওখানে আপনার রিল্যাক্সেশনের জন্য আপনি যাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করছে আপনি কোন হোটেল আপনি বুক করবেন। কুটা অঞ্চলটায় আপনি প্রচুর সস্তার হোটেল, দামি হোটেল সবই পাবেন। বিচ অঞ্চলটাতে মানে কুটা বিচের পাশে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তার ধারেই হচ্ছে গিয়ে হোটেলগুলো পরপর রয়েছে।
বিচ এরিয়ায় আপনি মানে একদম বিচের কাছাকাছি যে হোটেলগুলো রয়েছে সেইগুলো সব এক্সপেন্সিভ হোটেল। আর আর যদি বাজারের ভেতরে ঢুকে আসেন, এরকম আপনার চৌকো মতো আপনার হচ্ছে বিচ এরিয়া আর রাস্তাটা, মানে আপনাকে এরম করে আসবে বিচ এরিয়া, তারপরে এরম করে আপনাকে বেরোতে হবে। এই দুটো দিকে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন, সস্তায় ভালো হোটেল। এবার আমি আপনাকে সস্তা হোটেলে থাকবেন সেটার কথা বলছি না, আপনি কেমন হোটেলে থাকবেন সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব চয়েস। আপনি কি কেমন হোটেল প্রেফার করছেন। আমি শুধু বলবো হোটেলগুলো আপনি এখান থেকে যখন বুক করবেন, কোনো কোনো হোটেল হয়তো আপনার কাছ থেকে একদিনের ভাড়া নিয়ে নেবে অ্যাডভান্স হিসাবে যদি অনলাইনে করেন, আর কোনো কোনো হোটেল হয়তো আপনি প্রপার্টিতে গিয়ে টোটাল ক্যাশ পেমেন্ট আপনি করতে পারেন। আমি সেকেন্ড অপশানটা নিতে বলবো যে আপনি এখানে অনলাইনে পেমেন্ট না করে আপনি ওখানে গিয়ে টোটাল পেমেন্টটা করে দেবেন। আর এখানে যদি অনলাইনে বুকিং করেন তাহলে ফ্রি ক্যান্সেলেশন তো থাকেই। আর হোটেলে আমি সবথেকে বড় অ্যাডভাইস দেবো, যেটা ভালো জিনিস হবে, সেটা যদি অনলাইনে বুক না করে মানে থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আপনি হোটেল বুক না করে আপনি ওদের যে হোটেলে আপনি থাকবেন বলে ঠিক করছেন, একটু গুগল করে দেখুন ওদের ফোন নাম্বার কিংবা ইমেল জোগাড় করতে পারেন কি না। ওদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন, করে আপনি সুইফট করে যদি অ্যাডভান্স দিতে হয় তাহলে সুইফট করে অ্যাডভান্সটা আপনি দিন। আমি তো আমার ক্ষেত্রে তাই করেছিলাম। আমি অনলাইনে যে আর রেট পেয়েছিলাম ওদের সঙ্গে যোগাযোগ করার পরে কিছুটা হলেও আমার রেট কমেছিল। আমি একটা হোটেলে বালিতে একটা হোটেলে আমি অ্যাডভান্স করেছিলাম একদিনের, বাকিটা প্রপার্টিতে গিয়ে করেছিলাম। আর আরেকটা হোটেলে আমি টোটালটাই ওখানে গিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে কি হোটেলে যাওয়ার পরে ওরা কিন্তু একটা সিকিউরিটি ডিপোজিট আপনার কাছ থেকে নেবে, মানে সিকিউরিটি ডিপোজিটটা বেশি নয়, ইন্ডিয়ান কারেন্সিতে সেটা 1000 থেকে 1500-এর মতো। আপনি যখন ফিরবেন সেদিনকে আপনাকে ওই টাকাটা দিয়ে দেবে। সুতরাং মেইন জিনিস যেটা, আপনার হোটেলটার সঙ্গে আপনি ডাইরেক্ট কথা বলুন, দেখুন যদি অ্যাডভান্স চাই তাহলে সুইফট কোডে দিয়ে দেওয়ার চেষ্টা করুন, না হলে প্রপার্টিতে গিয়ে আপনি টোটাল 100% পেমেন্টটা করুন। না, আপনি যদি কুটা অঞ্চলে কিংবা বালিতে একটাই হোটেলে থাকেন আর সেখানেই রোজ মানে চারিদিক ঘুরে আবার সেখানেই ফেরত আসেন, আর যদি আপনারা 2জন কিংবা 4জন হন, মানে দুটো কাপল হন কিংবা একজন কাপল হন, তাহলে আপনাকে আমি 4 হুইলার ভাড়া করতে নাই করব। যদি আপনি আপনার বাজেট টাইট থাকে কিংবা আপনি বাজেট ট্রাভেল করেন কিংবা আপনি অযথা খরচ করতে না চান, তাহলে আপনাকে 4 হুইলার নিতে বারণই করব। ওখানে স্কুটি ভাড়া পাওয়া যায়। আর স্কুটি ভাড়া কত নেয় পার ডে, মানে 24 ঘন্টার জন্য আপনার কাছ থেকে নেবে 300 থেকে 350 ইন্ডিয়ান কারেন্সি, মানে টাকা। আমি আইডিয়ারে বলছি না, এখানে যা হিসাব সবে আমি ইন্ডিয়ান কারেন্সিতেই বলবো, আপনি পরে ওটা আইডিয়ারে কনভার্ট করে নেবেন। আপনার ওখানে যদি আপনারা 4জন যেটা বললাম, তাহলে আর কাছাকাছি যদি হয়, হ্যাঁ অবশ্যই যদি আপনাকে হোটেল চেঞ্জ করে বালির অন্য হোটেলে থাকবে বলে ঠিক করেন, তাহলে আপনাকে ওই ট্রান্সপোর্টেশনটা অবশ্যই 4 হুইলার নিতে হবে, কারণ লাগেজ ফাগেজ রয়েছে। না হলে বালির আশেপাশে ঘোরার জন্য, মানে কুটা অঞ্চলের আশেপাশে ঘোরার জন্য, ওই ধরুন তানালট আরও বিভিন্ন জায়গায় ঘোরার জন্য আমি আপনাকে স্কুটি ভাড়ায় নিতে বলবো, যদি আপনারা স্কুটি ভালোভাবে চালাতে পারেন তবেই, না হলে নয়। কিন্তু স্কুটি যদি নেন তাহলে অনেক সস্তায়, ভাবতে পারছেন অনেক পয়সা আপনাদের সেভিংস হবে। তাছাড়া নতুন একটা জায়গায় গিয়ে আপনি যখন রাস্তা দিয়ে পাড়ার ভেতর দিয়ে স্কুটিটা নিয়ে যাবেন, তাহলে তখন অনেক লোকেদের আপনি জানতে পারবেন, অনেক জিনিসপত্রও আপনি দেখতে পাবেন। ওখানে প্রচুর সবুজ আর সবুজের সমারোহ, ম্যাক্সিমামই ধান ক্ষেত, কিন্তু সেটা দেখলেও আপনার খুব ভালো লাগবে, খোলামেলা জায়গা। সুতরাং আমি আপনাকে সাজেস্ট করব যে যদি আপনি স্কুটি ভালো করে চালাতে পারেন আর আপনারা 1জন কিংবা 2জন কাপল হন, তাহলে 4 হুইলার না নিয়ে আপনি স্কুটি ভাড়া করুন। আমরা ফেব্রুয়ারিতে গিয়েছিলাম, তখন ওখানে ইন্ডিয়ান কারেন্সিতে 1 লিটার পেট্রোলের দাম ছিল 80 টাকা। আপনি পেট্রোলের খরচও যদি অ্যাড করেন তবুও আপনাদের বেশি এমন, মানে একটা 4 হুইলারের তুলনায় স্কুটি নিলে এমন কিছু খরচ হবে না। সুতরাং আমার মতামতে আপনি যদি আশেপাশে ঘুরতে চান আর একই হোটেলে থাকেন, তাহলে স্কুটি নেওয়াটাই হচ্ছে কি বেস্ট অপশান। এই পয়েন্টটা, এটা কিন্তু অনেকেই করেন, কিন্তু আমরা ম্যাক্সিমাম লোক এই পয়েন্টটা স্কিপ করে যায়, আমাদের ট্যুর প্ল্যান থেকে বাদ দিই। কিন্তু আপনি যখন ফরেন ট্রাভেলে যাচ্ছেন, সুতরাং এই ট্রাভেল ইন্স্যুরেন্স করতে আপনি ভুলবেন না। অনেক সরকারি এবং বেসরকারি সংস্থা রয়েছে আমাদের এখানে যারা আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স দেয়। আর
আর ট্রাভেল ইন্স্যুরেন্স মানে আপনি যে ঘুরতে জায়গায় যাচ্ছেন, ওখানে গিয়ে আপনার লাগেজ হারিয়ে গেলে, অসুস্থ হয়ে পড়লে কিংবা কিছু একটা হলে আপনি জানেন যে আপনার পকেট থেকে এক্সট্রা টাকা খুঁজবে না, আপনার আলাদা এই সিকিউরিটি কিংবা আলাদা সেফটির ব্যবস্থা করা রয়েছে, সেটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। সুতরাং ঘুরতে যাওয়ার সময় এখানে বালি বলে আমি আপনাকে বলছি, কিন্তু আপনি ফরেন ট্রাভেল যাওয়ার আগে অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনি করে নেবেন। আমি তার আগে বলে দিই আপনাকে, ট্রাভেল ইন্স্যুরেন্সে কিন্তু এমন কিছু খরচ নয়। পার কাপলে খুব বেশি হলে 1300 থেকে 1400 টাকা খরচ হবে আপনার 10 দিনের জন্য। হ্যাঁ, ওদের রিজিয়ন ভাগ আছে, মানে আপনি সাউথ ইস্ট এশিয়া যাচ্ছেন নাকি নর্থ এশিয়া যাচ্ছেন নাকি ইউরোপ যাচ্ছেন, সেই অনুযায়ী আপনার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা ঠিক হয়। যেহেতু বালিতে যাচ্ছি সাউথ ইস্ট এশিয়া, এখানে আপনার 1300 থেকে 1400 কিংবা 1500 টাকা 10 দিনের জন্য পড়বে পার কাপল, মানে দুজনের জন্য। তার পরিবর্তে আপনি কি পাবেন? তার পরিবর্তে পাবেন আপনি হচ্ছে গিয়ে প্রায় $1,00,000 ইন্স্যুরেন্স। $1,00,000 মানে আজকের রেটে হচ্ছে প্রায় 65 থেকে 70 লাখ টাকা। এর মধ্যে আপনি অসুস্থ হসপিটালাইজেশন, অ্যাক্সিডেন্টাল বেনিফিট, তারপরে লাগেজ হারিয়ে যাওয়া, আরও অনেক কিছুই আপনি বেনিফিট পাবেন। আর এই সামান্য 1500 টাকা কিংবা 1400 টাকা খরচ করে এত বড় একখানা সিকিউরিটির ব্যাপার করে না রাখাটাই বোকামো। সুতরাং আমি আপনাকে বলবো, এই ট্রাভেল ইন্স্যুরেন্সে আমি পয়েন্টটা সবার শেষে বলছি, কিন্তু এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একখানা জিনিস ফরেন ট্রাভেল করার আগে এবং এই বালিতেও যাওয়ার আগে। এই পুরো ভিডিওটা দেখে আশা করি আপনাদের বালি ট্যুর প্ল্যান যে করেছেন, এই ভিডিওটা হয়তো আশা করি আপনাদের অনেকটা হেল্প করবে, কিংবা আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল সেইগুলোরও অনেক উত্তর আমি দিয়ে দিতে পেরেছি। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে আপনি আমাদের কমেন্ট সেকশনে করুন, আমি আপনাদের যথাযথ উত্তর দিয়ে দেবো। এরপরে তো আরও অনেকগুলো ভিডিও আমি বানাবো ট্রাভেলের ওপর, টিপসের ওপর, গাইডের ওপর, আরও দেখি যে বালি সম্পর্কে আরও কিছু ভিডিও আমি বানাতে পারি কিনা। এরপরে ব্যাংকক নিয়েও আমি একটা ভিডিও বানাবো। আপনি এখন এক কাজ করুন, আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, অন্যদেরও জানান যে এরকম একটা সুন্দর চ্যানেল আপনাদের জন্য রয়েছে, বাঙালিদের জন্য রয়েছে। খুব শিগগিরই আমি আরেকখানা ভিডিও আপলোড করব, তখন আপনাদের সঙ্গে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব।